চলমান সংকট সমাধানে তেল ভিত্তিক সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম একাত্তরকে বলেছেন, গ্যাসের ওপর চাপ কমাতে ফার্নেস তেল ভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হবে। এদিকে দ্বীপ জেলা ভোলায় ৩ বছর মেয়াদী উচ্চ খরচের ভাড়া ভিত্তিক ১০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সরকার। আর লোডশেডিংয়ে শহর ও গ্রামের ব্যবধান কমানো হচ্ছে বলেও জানান অনিন্দ ইসলাম। শারমিন নীরার প্রতিবেদন। রাত নেই দিন নেই, চলছে বিদ্যুৎ না থাকার ভোগান্তি। এই পরিস্থিতির মধ্যে শহরের চাইতে গ্রামে লোডশেডিং হয় বেশি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, এমনটা আর হবে না। শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য কমাতে চাই, অন্তত কষ্টের জায়গাটা যেন আমাদের মধ্যে বড় ধরনের কোনো তারতম্য না থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই। সে কারণে কিন্তু আমরা রাজধানী ঢাকা শহরে কিন্তু আমরা দেখছি যে কিছুটা হলো লোডশেডিং আমরা বিগত দিনগুলোতে আমরা দেখছি। সকল জায়গা একসাথে বিদ্যুৎহীন হচ্ছে না, বাই রোটেশনই হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যে সেটি আগাম জানাবার। দেশে ১৩৭টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট, কিন্তু এর মধ্যে ৫০টির বেশি বন্ধ। সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন হয় গড়ে ১৬,০০০ মেগাওয়াট। এতে বেশি দাম দিয়েও প্রয়োজন মতো বিদ্যুৎ পাচ্ছেন না প্রায় ৫ কোটি গ্রাহক। এ অবস্থায় ভোলায় দ্রুত সময় মাত্র ৩ বছরের জন্য বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেখানকার গ্যাস দিয়ে উৎপাদন করা হবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিতর্কিত কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের আদলে ভোলায় কেন এই কেন্দ্র করা হচ্ছে তার ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। বাস্তবতাটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন আপনি লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছেন, আপনি তাৎক্ষণিক একটি সমাধান চাচ্ছেন, আবার আপনি সমালোচনাও করছেন। এই মুহূর্তে আপনি লোডশেডিং থেকে মুক্তি চাচ্ছেন, তো লোডশেডিং থেকে মুক্তি চাইতে গেলে আমি তো তাৎক্ষণিক একটি সমাধান সূত্র আমাকে খুঁজতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে একটা স্কিড মাউন্টেন একটা অপশন আমার কাছে আছে, সেই অপশনটা আমি অ্যাভেল করবার চেষ্টা করছি। ইটস ভেরি সিম্পলি ফর দ্য টাইমিং। আওয়ামী লীগ খুব ক্ষণিকের জন্য কথাটি বলে এটা দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থা দিয়েছিল। আপনি নিশ্চিত থাকতে পারেন এ সরকার সেটি করবে না। এদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারছে না জ্বালানি বিভাগ। মোট গ্যাসের ৩৭% বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। প্রতিমন্ত্রী বলছেন, এই ব্যবহার আপাতত কমাতে চান তারা। গ্যাপ কিছুটা কমবে। আমরা গত বৃহস্পতিবার প্রায় ৩৩০০ মেগাওয়াট ফার্নেস অয়েল থেকে উৎপাদন করেছি। বেশি দামে তেল ভিত্তিক এসব কেন্দ্র চালাতে অর্থ বিভাগের কাছে ৫,০০০ কোটি টাকা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। আমি ওনার কাছে এই সাহায্যটা চাচ্ছি যাতে করে আমি টাকাটা আগাম পেতে পারি। প্রায় ৫,০০০ কোটি টাকা আমি আগাম চেয়েছি। শারমিন নীরা, একাত্তর, ঢাকা। ৬ মাসে ৯৫টি কারখানা বন্ধ ও কর্মহীন সংক্রান্ত হিসাব প্রকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে করা হয়নি। অসাবধানতাবশত এমন ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। মঙ্গলবার পাঠানো বিবৃতিতে বলা হয়, প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। একাধিক গণমাধ্যম থেকে নেওয়া হলেও তাতে সময়কাল পরিবর্তন করা ছিল, যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকার কথাও বলে সংস্থাটি। উল্লেখ্য, গেল সোমবার মিডিয়া ব্রিফিংয়ে অর্থনীতির বিভিন্ন সূচক ও তার বাস্তবতার সাথে এই তথ্য তুলে ধরে সিপিডি। রংপুরে হত্যাকাণ্ডের দোষীদের দ্রুত গ্রেপ্তার করায় দেশের ভাবমূর্তি রক্ষা পেয়েছে বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন। এ সময় তারা রংপুর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার কথা জানান। অনুষ্ঠানে রিজভী আরও বলেন, নবীর নীতি অনুসরণ করে সামনে এগিয়ে গেলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। ছাত্র জনতার আন্দোলনের পর যে সরকার গঠন হয়েছে তাতে মন্ত্রী, সংসদ সদস্যরা জবাবদিহিতার সাথে কাজ করছে বলেও জানান তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুর ও রামিসা হত্যাকাণ্ড সহ সব আলোচিত ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের প্রতিটি জাতীয় জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের চলাচল, আমাদের আচার আচরণ, প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের এই দিনে আমাদের নতুন করে অনুধাবন করতে হবে, যদি আমরা
শান্তির পথে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো জশনে জুলুস। রাজপথ জুড়ে দরুদ শরীফের ধ্বনি, কণ্ঠে নাতে রসুল, হাতে সবুজ পতাকা। মহানবীর জন্ম স্মরণে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এটি পরিণত হয় ভালোবাসা ও সম্প্রীতির এক শোভাযাত্রায়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ কালীমন্দির গেট থেকে শুরু হয় জুলুস। দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে ঘুরে একই পথে আবার ফিরে আসে সোহরাওয়ার্দী উদ্যানে। সবুজ ব্যানার ফেস্টুন হাতে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলেন অংশগ্রহণকারীরা। শোভাযাত্রা জুড়ে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ ও নাতে রসুলের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, মানবতা ও সহমর্মিতার বাণী তুলে ধরা হয়। প্রতি বছরের মতো এবারও জশনে জুলুসে ধর্মীয় আবেগের পাশাপাশি ফুটে উঠেছে শান্তি, সম্প্রীতি ও মহানবীর প্রতি অগাধ ভালোবাসার প্রকাশ। আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন যারা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফজল পেয়েছে তারা যেন খুশি উদযাপন করে। আমার নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করতেছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর এই খুশিটা হবে সমস্ত আমল, ইবাদত, সমস্ত কিছু থেকে উত্তম ভাই। এই দিনে আমরা উপস্থিত হতে পেরে আমরা সবাই আন্তরিকভাবে ধন্যবাদ, আমরা নিজেকে গর্ববোধ করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রতিটা মুহূর্তের জন্য, প্রতিটা বছর জন্য আমরা ঈদে মিলাদ পালন করতে পারি, এই সৌভাগ্য যেন আল্লাহ আমাকে দেয়। দয়াল নবীর জন্মদিন, এই জন্য আমরা আমাদের দয়াল নবীর জুলুসে সবাই যোগদান করেছি। যেহেতু আমরা মুমিন মুসলমান, আল্লাহ রাসূলকে সে রহমত স্বরূপে আনন্দ উদযাপন করছি। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশেই ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই পয়েন্টে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফ থেকে তরিকত মিশনের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। লালকুঠি দরবার শরীফের খাজা সুজাউদ্দৌলা এর উদ্বোধন করেন। ফেনীর দাগনভূঞাতেও জশনে জুলুস বের করা হয়। সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এই মিছিল আয়োজন করে। মিছিলটি শহরের হযরত মাওলানা মাইজ্জা হুজুরের মাজার শরীফ থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বড় মসজিদে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে ঢাকায় এসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রা বিরতি নেন রাজা ওয়াংচুক। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টার এই সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানান। ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। রোহিঙ্গা সংকট, মানব পাচার এবং অবৈধ অভিবাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি মানবিক সংগঠন। বুধবার সিলেট হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ও হিউম্যান কনসার্ন ইউএস এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী আরও বলেন, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের কর্মকর্তারা যুক্তরাজ্য, কানাডা ও আমেরিকা থেকে এসেছেন। এই সংগঠনটি বিশ্বের 55টি দেশে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে। এর আগে তারা বাংলাদেশে রোহিঙ্গা সংকট এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করেছে। এবার তারা আগ্রহ দেখিয়েছে মানব পাচার রোধ এবং চা বাগানের নারী শ্রমিকদের উন্নয়ন নিয়ে। সিলেট শহরের জলাবদ্ধতা আমার নির্বাচনী প্রচারণার সময় আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছি যে এটি হবে সবথেকে বড় চ্যালেঞ্জ। রাস্তাঘাট একটা করে ফেলা যায়, বিল্ডিং একটা বানানো যায়, কিন্তু কোনো জিনিসের ডিস্টরশন ঘটলে, বিকৃতি ঘটলে সেটাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা একটা বিরাট চ্যালেঞ্জিং কাজ। আমাদের প্রাকৃতিক খালগুলি সব অবরুদ্ধ। তো এই সমস্ত চ্যালেঞ্জ ডিঙ্গিয়ে সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য 4000 কোটি টাকার একটা প্রকল্প, সেটিও
ইনশাল্লাহ চূড়ান্ত পর্যায়ে আছে। আমি আশা করি আপনাদের আন্তরিক চেষ্টা ও সহযোগিতায় হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপরান রহমতুল্লাহর স্মৃতিবিজড়িত এই ঐতিহ্যবাহী নগরী একটি পরিকল্পিত, আধুনিক ও পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে উঠবে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।